ক্লাস 12 মডেল কোশ্চেন পেপার 9 এর পার্ট 2 করব আজকে 21 থেকে। 21 যেটা আছে নাম্বার 21, এখানে দেওয়া আছে যে fx ইকুয়ালস টু সাইন ইনভার্স cos x। তো এই যে অপেক্ষক, এটা বলা আছে অসংখ্য অসন্তত বিন্দু আছে, একটি অসন্তত বিন্দু আছে, সসীম সংখ্যক অসন্তত বিন্দু আছে, আর অসংখ্য বিন্দু আছে যেখানে fx অন্তর্কলনযোগ্য নয়। এই চারটে অপশন এখানে দেওয়া আছে। তো আমরা জানি যে সাইন cos x এর পাল্লা বা প্রসার হচ্ছে -1 to 1। cos x বা sin x এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে। আবার সাইন ইনভার্স x এর ক্ষেত্র বা অঞ্চল সেটা আবার হচ্ছে -1 1। এবার cos x এবং sin ইনভার্স x, cos x ও sin ইনভার্স x উভয়ে সন্তত, উভয়ে x এর সব মানেরা সন্তত। তাহলে cos x এবং সাইন ইনভার্স x এদের কম্পোজিশন ম্যাপিং যেটা, সেটা হচ্ছে এইটা। কম্পোজিশন ম্যাপিং fx এরা সন্তত হবে। তাহলে এখানে কোনো অসন্তত বিন্দু কিন্তু নেই। তাহলে আমরা এখানে এ বি সি এই যে তিনটে অপশন আছে, সেই অপশন তিনটে কিন্তু হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। এখানে অসন্তত বিন্দু নেই, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবার আমরা ডিটাকে আমরা চেক করব, যেখানে অসংখ্য বিন্দু আছে যেখানে fx অন্তর্কলনযোগ্য নয়। তো এখানে fx যেটা আছে, fx সমান দেওয়া আছে যে সাইন ইনভার্স cos x। তাহলে f ড্যাশ x অর্থাৎ ডেরিভেটিভ, এটা যদি আমরা করি তাহলে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা জানি √1 - x² অর্থাৎ এখানে হবে cos স্কোয়ার ইন্টু cos x এর আবার ডেরিভেটিভ। ইকুয়ালস টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, আর নিচে এটা রুট থেকে বেরোলে এটাকে আমাদের মডুলাস অর্থাৎ প্লাস নিতে হবে। তাহলে এবার আমরা জানি যে x সমান n পাই হলে সাইন x সমান 0, যেখানে nটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে x এর এই মানগুলোর জন্য এখানে নিচে কিন্তু 0 চলে আসবে। তাহলে x সমান n পাই হলে f ড্যাশ x এর অস্তিত্ব নেই, তাহলে অসংখ্য বিন্দু আছে, এখানে n এর মান বসালে অসংখ্য বিন্দু পাওয়া যাবে, যে বিন্দুগুলোতে fx অন্তর্কলনযোগ্য নয়। অতএব অসংখ্য
বিন্দু আছে যেখানে f(x) অন্তর্কলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য নয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। অ্যান্সার হলো অপশন ডি। এরপর যেটা আছে নাম্বার 22, যেটা আছে এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু রুট log e বেস x প্লাস, আবার রুট আছে log e বেস x প্লাস, আবার রুট আছে log e বেস x প্লাস, এভাবে অসীম পর্যন্ত আছে। এখানে dy dx এর এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে 2y মাইনাস 1 ইন্টু dy dx, এটা সমান কত হবে। তাহলে এখানে আমরা প্রথমে y স্কোয়ার বের করব। y স্কোয়ার করলে এখানে পাওয়া যাবে log e বেস x প্লাস রুট log e বেস x প্লাস, আবার রুট log e বেস x প্লাস, এভাবে অসীম পর্যন্ত। তো এটা সমান হচ্ছে log e বেস x প্লাস, এটা হচ্ছে y, এই yটা আবার ঘুরে আসছে, এখানে yটা আবার ঘুরে চলে আসছে। এবার এই অবস্থায় এটাকে আমরা ডেরিভেটিভ করব। y স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y ইন্টু dy dx, log e বেস x এর ডেরিভেটিভ 1/x, আর এখানে পাবো dy dx। এবার dy dx গুলো এক সাইডে করে দিলে, এটাকে বাম দিকে নিয়ে এলে একটা dy dx কমন আসবে, ফলে পাচ্ছি 2y মাইনাস 1 ইন্টু dy dx ইকুয়ালস টু 1/x। তাহলে অ্যান্সার হচ্ছে, তো এটাই মান চাইছিল, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অ্যান্সার হলো এখানে অপশন বি। এরপর 23 যেটা আছে নাম্বার 23, f(x) সমান দেওয়া আছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে f ড্যাশ এক্স বার করতে হবে, f ড্যাশ এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরি যে x ইকুয়ালস টু ট্যান থিটা, এটা ধরলে এই ভিতরে ফর্মুলা চলে আসবে। তাহলে f(x) সমান সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হলো cos 2 থিটার ফর্মুলা। এটা cos 2 থিটাকে ট্যানে প্রকাশ করলে এটা হয়, ইকুয়ালস টু সাইন ইনভার্স, এখানে এটাকে আমরা সাইনে চেঞ্জ করে দেব, ফলে পাই/2 মাইনাস 2 থিটা। এবার এখানে সাইন আর সাইন ইনভার্স এটা উঠে যাবে, ফলে এখানে পাবো পাই/2 মাইনাস 2 থিটা ইকুয়ালস টু পাই/2 মাইনাস, এবার এখানে থিটা সমান এখান থেকে পাবো ট্যান ইনভার্স এক্স, এক্স সমান ট্যান থিটা, সুতরাং থিটা সমান পাবো ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে f ড্যাশ f(x)টা পাওয়া গেল পাই/2 মাইনাস 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা f ড্যাশ এক্স পাবো, পাই/2 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস
এক্স স্কোয়ার ইকুয়ালস টু -2/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা আছে অপশন এ, এটা হলো অপশন এ। অপশন এতে এই অ্যান্সার আছে অপশন এ। এরপর 24 যেটা আছে, নাম্বার 24, y ইকুয়ালস টু cos 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত হবে। তাহলে এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু cos 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। এটাকে ডেরিভেটিভ করলে প্রথমে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, অর্থাৎ সাইন 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। এরপর 2 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করব। তাহলে পাচ্ছি মাইনাস সাইন 2 সাইন ইনভার্স এক্স, আর এখানে পাবো 2 ইন্টু 1 বাই সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট 1 মাইনাস এক্স এর স্কোয়ার। এবার এই রুট 1 মাইনাস এক্স এর স্কোয়ার এটাকে আমরা বাঁ দিকে এটা গুণ করব, বাঁ দিকে এটাকে গুণ করব। তাহলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু সাইন 2 সাইন ইনভার্স এক্স। এবার এটাকে উভয় পক্ষে স্কোয়ার করব। তাহলে এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স স্কোয়ার, আর এদিকে পাবো 4 ইন্টু সাইন স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স। তাহলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 4। এবার সাইন স্কোয়ার হবে 1 মাইনাস কস স্কোয়ার, ফলে এটা হয়ে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা 1 মাইনাস কস স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স হবে, ফলে এখানে ওয়াই 1 মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। এবার এটাকে ডেরিভেটিভ করব, এটা গুণ আকারের ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ। তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু আবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি2ওয়াই ডিএক্স 2, এটা ইকুয়ালস টু হবে 4, আর এটা মাইনাস 2y ডিওয়াই ডিএক্স। এবার 2 ইন্টু ডিওয়াই ডিএক্স এটা সর্বত্র আছে, এটা কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে থাকবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি2ওয়াই ডিএক্স 2, আর ডান সাইডে পাবো 2 ডিওয়াই ডিএক্স কমন চলে গেছে, ফলে এটা পাবো মাইনাস 4y। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডি2ওয়াই ডিএক্স 2টাকে y2 লিখতে হবে মাইনাস এক্স, আর ডিওয়াই ডিএক্স হচ্ছে y1 ইকুয়ালস টু মাইনাস 4y। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 4y। তো এই অ্যান্সার আছে অপশন ডি। অপশন ডিতে এর অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 25 যেটা আছে, নাম্বার 25 যেটা আছে
2y ইকুয়ালস টু দেওয়া আছে এক্স ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এখানে বলা আছে d2y dx এর মান কোনটা হবে, 0, অসীম, এক্স না ধ্রুবক। তো এখানে এটা আমরা প্রথমে গুণ করব এক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এরপর এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস, এখানে গুণ আকারে ডেরিভেটিভ হবে 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু d2y dx2। তাহলে এখানে পাবো এখানে ছিল 2y ইকুয়ালস টু এখানে এক্স ইন্টু এক্সটা গুণ করা আছে 1 প্লাস, তাহলে পাচ্ছি 2 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু d2y dx2। তো একটা ডিওয়াই ডিএক্স বাম দিকের সঙ্গে কাটবে, ফলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা বাঁ দিকে এলে একটা মাইনাস হবে 1 প্লাস এক্স d2y ইন্টু dx2। এবার ডিওয়াই ডিএক্স আমরা এখান থেকে বের করতে পারবো। ডিওয়াই ডিএক্স হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করলে এখান থেকে ডিওয়াই ডিএক্স পাবো 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স, আর এই এক্সটা বাম দিকে ভাগ হবে। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স d2y dx2। এবার এই 1টা বাম দিকে নিয়ে গিয়ে বিয়োগ করব, -1 ইকুয়ালস টু এক্স d2y dx2। তাহলে এখানে পাচ্ছি যে d2y dx2 ইকুয়ালস টু এখানে 2y মাইনাস 2x বাই হয়ে যাবে একটা এক্স এখানে নিচে ভাগ হবে, ফলে এটা হয়ে যাবে এক্সের স্কোয়ার। এটা পাওয়া যাচ্ছে d2y dx2। তো এরপর এটা আমরা এখানে কিন্তু অপশনে একটাও মেলেনি, এখনো অপশন কিন্তু আসেনি। এটাকে আমরা আর একবার ডেরিভেটিভ করব d3y dx3। তো এটা ভাগ আকার আছে, ফলে নিচেরটার স্কোয়ার হবে। এরপর এই নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 2, উপরের ডেরিভেটিভ 2 ডিওয়াই ডিএক্স মাইনাস 2 মাইনাস, এবার উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ অর্থাৎ 2x। এটা হচ্ছে d3y dx3। তো এটাকে এবার আমরা একটু সরল করে দেখি এটা কি পাচ্ছি। x⁴, এখানে x স্কোয়ার, এখানে 2 একটা কমন করে দেওয়া যেতে পারে, নতুবা এরকমই থাক। 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ছিল, আমরা ডিওয়াই ডিএক্স পেয়েছি, এই যেখানে বসানো আছে ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে 2y মাইনাস এক্স বাই এক্স, এখানে ডিওয়াই ডিএক্স বের করা আছে। -2
আর এখানে পাচ্ছি মাইনাস, এটা হয়ে যাবে 4xy মাইনাস 4xz স্কোয়ার। তো এখানে এবার এই এক্স স্কোয়ারটাকে আবার ভিতরে গুণ করে দেব, তাহলে এখানে পাবো একটা এক্স কিন্তু কাটবে, আর শুধু তাহলে এখানে এই জায়গাটাতে এক্স গুণ হবে, ফলে 4xy থাকবে, আর 4xy মাইনাস থাকবে এখানে এখানটাতে ছিল এক্স স্কোয়ার, এখানে গুণ করলে তাহলে এখানে 4xy হবে, আর এখানে থাকবে একটা 2x স্কোয়ার, আর এক্স স্কোয়ার ইন্টু এই 2 গুণ করলে এখানে আবার পাওয়া যাবে একটা 2x স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 4xy প্লাস 4x স্কোয়ার বাই x⁴। এখানে এক্সটা লসাগু করে সরল করে তারপরও এক্স স্কোয়ারটা গুণ করা যেতে পারে। তো এখানে 4xyটা ক্যান্সেল হবে, আর এখানে 4x স্কোয়ার থেকে 4x স্কোয়ার ক্যান্সেল হবে, ফলে এটা চলে আসবে, উপরটা চলে আসবে 0 বাই x⁴ ইকুয়ালস টু 0। তাহলে এখানে d3y dx3 এটা পাওয়া গেল কি, যে d3y dx3 ইকুয়ালস টু 0। তাহলে 0 কার ডেরিভেটিভ হয়? ধ্রুবকের ডেরিভেটিভ হয় 0। তাহলে d2y dx2টা এটা ছিল কনস্ট্যান্ট। d2y dx2 কনস্ট্যান্ট থাকলে তবেই এর ডেরিভেটিভ করলে 0 আসবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, এটার অ্যান্সার আসবে অপশন ডি, অ্যান্সার হবে অপশন ডি। এরপর 26 যেটা আছে এটা একেবারেই ইজি আছে, s ইকুয়ালস টু 8t মাইনাস টি স্কোয়ার। তাহলে t ইকুয়ালস টু 4-এ বলটির বেগের মান, একটা বল t সেকেন্ডে s ফুট দূরে অতিক্রম করে, যেখানে s সমান দেওয়া আছে এটা, তাহলে t সমান 4-এ বলটার বেগ কত হবে? তাহলে ds dt বার করব, বেগ সমান হচ্ছে ds dt, এটা t এর সাপেক্ষে ডেরিভেটিভ 8 মাইনাস 2t, তাহলে ds dt বা বেগ যখন t সমান 4 ইকুয়ালস টু 8 মাইনাস 2 ইন্টু 4 ইকুয়ালস টু 0, তাহলে বেগ হয়ে যাবে 0 ফুট পার সেকেন্ড, 0 ফুট পার সেকেন্ড। এখানে অ্যান্সার হবে তাহলে অপশন সি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। বেগ বের করলে ds dt, আর ত্বরণ বের করতে হলে d2x dt2 বের করতে হবে। এরপর নাম্বার 27 যেটা আছে, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাণ 20, ব্যাসার্ধের পরিমাপের সম্ভাব্য ত্রুটির মান হচ্ছে 0.05, তাহলে গোলকের আয়তন পরিমাপের ত্রুটি, তো এখানে v সমান হচ্ছে 4/3 পাই r কিউব, গোলকের আয়তনের সূত্র। তাহলে এখানে dv/dr বের করলে এটা পাবো 4/3 পাই ইন্টু 3r স্কোয়ার। তাহলে এখানে dv পাবো, dv সমান হয়
ডিভি বাই ডিআর ইন্টু এখানে ডেল্টা ভি করব, ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা আর, ডেল্টা ভি সমান ডিভি ডিআর ইন্টু ডেল্টা আর। তো ডিভি ডিআর এখানে বের করা আছে, এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর। তাহলে এবার ডিভি বাই ভি করব, ডিভি বাই ভি ইকুয়ালস টু তাহলে 4 পাই আর স্কোয়ার ডেল্টা আর বাই 4/3 আর কিউব ইন্টু এটা আর কিউব হবে ইকুয়ালস টু এখানে পাই ক্যান্সেল হবে, 4টাও ক্যান্সেল হবে, থাকবে তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু 3 ইন্টু এখানে ডেল্টা আর দেওয়া আছে 0.05 আর আর দেওয়া আছে এখানে 20 equals to 3 into 5 by 100 into 20 equals to এখানে 5 একটা ক্যান্সেল হবে, ফলে পাচ্ছি 3/400। তাহলে এটা যদি আমরা পার্সেন্ট করি তাহলে এটা হয়ে যাবে পার্সেন্ট। তাহলে এখানে অ্যান্সার হবে 3/400%, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপর নাম্বার 28 যেটা আছে, নাম্বার 28 এখানে বলা আছে 3x + 4y = 1, 3x + 4y = 1। এই সরলরেখা y² = 4x অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্তটা এখানে বের করতে হবে। স্পর্শ করছে তাহলে এখানে এর মান কত হবে, অর্থাৎ স্পর্শ করার শর্তটা কি হবে। তো আমরা জানি যে y = mx + c সরলরেখা y² = 4ax অধিবৃত্তের স্পর্শক হবে যদি c = a/m হয়। এটা হচ্ছে সরলরেখাটা অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত। তো এখানে আমার যে সরলরেখাটা দেওয়া আছে এখানে 3x + 4y = 1, এখানে তাহলে 4y = -3x + 1, তাহলে y = -3/4x + 1/4। তো এটা হচ্ছে y = mx + c আকার, এটা হচ্ছে mx + c। তো এখানে m সমান হচ্ছে -3/4 আর c সমান হচ্ছে 1/4। এবার আমরা শর্তটা যদি কাজে লাগাই, c = a/m, therefore 1/4 এখানে a/m
এখানে এম আছে -3/4, তাহলে এটা কোনাকুনি গুণ করলে এ সমান -3/16। তো এটা হচ্ছে তাহলে এ সমান পাওয়া যাবে -3/16, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন এ। এখানে এই অ্যান্সার আছে অপশন এ, -3/16। এরপর 29 যেটা দেওয়া আছে, এ বি বিস্তারে এফএক্স ক্রমবর্ধমান হবে যদি x1 লেস দেন x2 হলে f(x1) লেস ইকুয়াল টু f(x2) হয়। x1 ছোট হলে f(x1) এর মানও যদি ছোট হয়, অথবা x2 বড় হলে যদি f(x2)টা বড় হয়, তাহলে fxকে বলে ক্রমবর্ধমান। তাহলে এই নিচের এই চিত্রটায় 2, 4 বিস্তারে কোনটা ক্রমবর্ধমান আছে। তো এখানে আমরা দেখছি গ্রাফটা ক্রমশ নিচের দিকে নামছে, সুতরাং এটা ক্রম হ্রাসমান। এখানেও গ্রাফটা ক্রমশ নেমে গেছে, এটা হ্রাসমান। আর এখানে এটা গ্রাফটা ক্রমশ উপরের দিকে উঠে গেছে, ফলে এটা হবে ক্রমবর্ধমান। এটা কিন্তু ওঠা নামা আছে, এটা ক্রমবর্ধমান বা ক্রম হ্রাসমান নেই। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এখানে অপশন সিটা অ্যান্সার হয়ে যাবে। এখানে এইটা হচ্ছে গ্রাফটা ক্রমশ উপরের দিকে যাচ্ছে 2, 4 এই বিস্তারে, সুতরাং এই বিস্তারে এটাই হচ্ছে ক্রমবর্ধমান। এরপর আমরা নাম্বার 30 করব। যদি এফএক্স একটি ক্রমবর্ধমান অপেক্ষক হয়, এফএক্স এখানে দেওয়া আছে μx sin x। এটা আগেও কয়েকবার করা হয়েছে অঙ্কটা। যদি এফএক্স একটি ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তবে নিচের কোনটি সঠিক হবে। তো এটা আমরা করে দেখব, এটা আমরা করব, প্রবলেমটা আমরা এখানে সলভ করব। তো এখানে যেটা দেওয়া আছে এফএক্স, যেটা এটা হচ্ছে নাম্বার 30। এফএক্স দেওয়া আছে μx sin x, তাহলে f' x এটা সমান হবে μ cos x। f' x হবে μ cos x। তো এটা যদি ক্রমবর্ধমান হতে হয়, ক্রমবর্ধমান এফএক্স ক্রমবর্ধমান হলে f' x এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে μ cos x এটা গ্রেটার দেন 0 হতে হবে। তো এখানে আমরা জানি যে cos x এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে এই রাশিটা আমার যদি 0 থেকে বড় হতে হয়, তাহলে এখানে মিউকে অবশ্যই এখানে 1 থেকে বেশি হতে হবে, কারণ cos x এর মান এখানে আছে -1 থেকে 1 এর মধ্যে। তো এখানে আমরা পাবো যে 1 - cos x এটাই হচ্ছে গ্রেটার দেন 0। এখানে মিউটাকে যদি আমরা 1 এর বেশি ধরি, তবেই কিন্তু এই রাশির মান সর্বদা গ্রেটার দেন 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো যে মিউটা হচ্ছে গ্রেটার দেন 1। মিউ গ্রেটার দেন 1 হলেই এখানে যেহেতু কসটা -1 থেকে 1 এর মধ্যে থাকছে, তাহলে এখানে মানটা সর্বদা 0-র বড় থাকবে। তাহলে এখানে মিউটা গ্রেটার দেন 1 হবে, আর এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর 31 যেটা, এফএক্স ক্রমহ্রাসমান হবে যদি f' x
এটা লেস দেন 0 হয়, অর্থাৎ মিউ মাইনাস কস এক্স এটা লেস দেন 0 হয়। তো এখানে এই রাশিটা সর্বদা এটা 0-র কম হবে যদি মিউটা নিজেই 0-র কম হয়, কারণ কসের মান এখানে আছে -1 থেকে 1-এর মধ্যে। কসের মান এখানে -1 থেকে 1-এর মধ্যে আছে। যেহেতু কস এক্সটা আমার জানা আছে যে -1 থেকে 1, তাহলে এই রাশিটার মান ঋণাত্মক হবে যদি মিউ মাইনাস কস এক্স এটাকে ঋণাত্মক হতে হলে যদি মিউটা 0-র কম ধরা হয় তবেই এটা ঋণাত্মক আসবে। এর মধ্যে মান বসালে তখন এফ ড্যাশ এক্সটা 0 থেকে কম আসবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটাতে অ্যান্সার আসবে অপশন বি। এরপর 32 যেটা দেওয়া আছে, একটি ত্রিভুজে দুটো বাহুর মান প্রদত্ত, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণের মান ড্যাশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। তো এবিসি ত্রিভুজ, এর দুটো বাহু এক্স এবং ওয়াই এটা প্রদত্ত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ অফ এই বাহু দুটোর গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন, তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মান। এবার এখানে এক্স ওয়াইটা প্রদত্ত আছে, অর্থাৎ এক্স ওয়াই এখানে ফিক্সড। তাহলে ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হবে যদি সাইন থিটার মানটা আমরা সর্বোচ্চ নিই। তাহলে এখানে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সুতরাং থিটাটা এখানে হবে 90। তো থিটা 90 হলে ক্ষেত্রফল সর্বাধিক হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি 90 ডিগ্রি। এরপর 33 যেটা দেওয়া আছে, ইএফজি ঘটনা তিনটি জোড়ায় জোড়ায় স্বাধীন এবং পিজিটা গ্রেটার দেন 0। আর বলা আছে পি অফ ই ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি ইকুয়ালস টু 0। তাহলে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের মান। তো এখানে আমার এটা বের করতে হবে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট বাই জি। তো এটা শর্তযুক্ত সম্ভাবনার সূত্র। আমরা শর্তযুক্ত সম্ভাবনার যে সূত্র জানি, প্রবাবিলিটি এ বাই বি ইকুয়ালস টু হয় প্রবাবিলিটি এ বি বাই প্রবাবিলিটি বি, এ বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এবার এখানে এটা সূত্র আছে, এটার ইন্টারসেকশন এই তিনটের, এটা যার ইন্টারসেকশন যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেখান থেকে এই বাকি দুটো এভাবে মাইনাস হবে যাদের মাথায় কমপ্লিমেন্ট আছে। এবার ই এবং জি যেহেতু স্বাধীন ঘটনা, তো স্বাধীন ঘটনা হলে এদের ইন্টারসেকশনের সম্ভাবনা এদের গুণফলের সম্ভাবনার সমান হবে। এখানেও তেমনি এদের গুণফলের সমান হবে। এরপর প্রবাবিলিটি জিটা কমন গেছে, কমন গেলে এখানে নিচের সঙ্গে কাটাকুটি হয়ে যাবে। এখানে পিজিটা এটা নট ইকুয়ালস টু 0 এটা বলে দেওয়া আছে। তাহলে 1 মাইনাস পিই মাইনাস পিএফ থাকছে। এবার পিই কমপ্লিমেন্ট 1 মাইনাস পিই সমান হচ্ছে পিই কমপ্লিমেন্ট আর পিএফ। তাহলে এটা আছে অপশন সি, এটা অ্যান্সার আছে অপশন সি। এরপর নাম্বার 34 যেটা আছে, যে কোনো এক দম্পতির দুটি শিশু আছে
এদের মধ্যে একজন ছেলে হলে অপরটিরও ছেলে হওয়ার সম্ভাবনা। তো দুজন শিশুর মধ্যে প্রথমজন বালক দ্বিতীয়জন গার্ল হতে পারে, অথবা প্রথমজন বালক এবং দ্বিতীয়জনও বালক হতে পারে, অথবা প্রথমজন গার্ল দ্বিতীয়জন বালক হতে পারে। দুজনেই কিন্তু গার্ল হবে না, কারণ এখানে বলে দেওয়া আছে যে একজন ছেলে, এদের মধ্যে একজন ছেলে, তাহলে অপরজনেরও ছেলে হওয়ার সম্ভাবনা। তাহলে এ সমান ঘটনাটা হচ্ছে একজন বালক এবং অপরজনও বালক। তো সেরকম ঘটনা এখানে আছে বি বি, অর্থাৎ বয় বয়। তাহলে এখানে তিনটে বিন্দুর মধ্যে একটা পড়ছে এ ঘটনার পক্ষে, তাহলে সম্ভাবনা হবে পি এ সমান 1/3। আর 1/3 এখানে অ্যান্সার আছে অপশন সিতে। তাহলে এখানে অপশন সি হবে এর অ্যান্সার। 35 যেটা আছে, 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস হারিয়ে গেল। অবশিষ্ট তাসগুলি থেকে যথেচ্ছভাবে দুটি তাস তোলা হলো। দেখা গেল তাস দুটি হরতন, তাহলে হারিয়ে যাওয়া তাসটি হরতন হবে তার সম্ভাবনা। 52টি তাসের প্যাকেট ছিল, সেখান থেকে একটা তাস হারিয়ে গেছে। এবার অবশিষ্ট যে 51টা তাস থাকছে তার থেকে দুটো তাস তোলা হচ্ছে এবং দেখা গেল তাস দুটি হরতন, তাহলে যে দুটো হারিয়ে গেছে সেই তার দুটো হরতন হওয়ার সম্ভাবনা কত? তো এখানে আমরা ধরছি যে E1 হচ্ছে হারিয়ে যাওয়া তাসটি হরতন, আর E2 এটা হলো হারিয়ে যাওয়া তাসটি হরতন নয়, আর এ সমান যে দুটো তাস তোলা হচ্ছে সে দুটো হরতন। তাহলে আমাদের এখানে বের করতে হবে E1/A, অর্থাৎ তোলা তাস দুটো হরতন, সেই সাপেক্ষে হারিয়ে যাওয়া তাসটি হরতন। তো এখানে আমরা বেজ উপপাদ্য প্রয়োগ করব, বেজ থিওরেম ব্যবহার করব। তো বেজ থিওরেম অনুযায়ী প্রবাবিলিটি E1/A এটা সমান হয় প্রবাবিলিটি E1 ইন্টু প্রবাবিলিটি A/E1, আর নিচে এটা প্রবাবিলিটি E1 ইন্টু প্রবাবিলিটি A/E1, এই উপরেরটা এখানে আবার বসে, প্লাস প্রবাবিলিটি E2 ইন্টু প্রবাবিলিটি A/E2। এটা হচ্ছে বেজ উপপাদ্যের ফর্মুলা। তো প্রবাবিলিটি E1 যেটা ধরা ছিল যে হারিয়ে যাওয়া তাসটি হরতন, তা হারিয়ে যাওয়া তাসটি হরতন হবে তার সম্ভাবনা, একটা প্যাকেটে হরতন থাকে 13টা, 52টার মধ্যে 13টা, তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে E1 প্রবাবিলিটি E1 অর্থাৎ হারিয়ে যাওয়া তাসটি হরতন হবে তার সম্ভাবনা 13/12। আর প্রবাবিলিটি A/E1 অর্থাৎ হারিয়ে যাওয়া তাসটি যখন হরতন সেই সাপেক্ষে দুটো হরতন তোলার সম্ভাবনা। তো একটা হরতন হারিয়ে গেলে আর 12টা থাকবে, 12টা থেকে দুটো নির্বাচন করা যায় 12C2 প্রকারে। আর একটা হারিয়ে গেলে তাস থাকে 51টার মধ্যে দুটো তাস তুলতে হবে, এটা হচ্ছে নমুনা দেশের বিন্দু। তো এই মানটা এখানে আবার বসেছে। আর প্রবাবিলিটি E2 অর্থাৎ হারিয়ে যাওয়া তাসটি হরতন নয়, এবং হরতন নয় এরূপ কার্ড হচ্ছে 39, 13টা বাদ দিয়ে, তাহলে 39/52। এবার হরতন যদি না হয় তাহলে আমার হরতন থাকবে 13টার মধ্যে দুটো নির্বাচন হয় 13C2 প্রকারে, আর টোটাল নমুনা দেশে বিন্দু হচ্ছে 51C2। এবার এগুলো আমরা ক্যালকুলেশন করব। 12C2 হচ্ছে 12 ইন্টু 11/2 থাকবে একটা, 51C2 এটা হচ্ছে 51 ইন্টু 50/2, এই 2 কেটে গেছে, 2টা কেটে গেছে, আর এই একই মান এখানটাতেও আছে। তো এখানে এটা 13 দিয়ে কাটাকুটি করলে 3/4 হবে, 13C2 ভাঙলে 13 ইন্টু 12/2 থাকে, এটা 51 ইন্টু 50/2 থাকে, 2 এখানে ক্যান্সেল করা হয়ে গেছে। তো এখানে
হরে এইখানে নিচেই দেখা যাচ্ছে 4 51 50, এখানেও দেখা যাচ্ছে 4 51 50, এটাও 4 51 50। তো 4 51 50 এগুলো কেটে যাবে, ফলে উপরে থাকবে 12 ইন্টু 11, নিচে এখানে 12 ইন্টু 11, 3 ইন্টু 13 ইন্টু 12। এবার উপরে নিচে একটা করে 12 ক্যান্সেল হয়ে যাবে। তো 12 ক্যান্সেল হয়ে গেলে এখানে 11 থাকবে, এখানে থাকবে 3 ইন্টু 13, ফলে এটা সরল করে পাওয়া যাচ্ছে 11/50। আর এই 11/50 অ্যান্সার এখানে আছে অপশন এ। এখানে অ্যান্সার হবে অপশন এ। এবার 36 যেটা বলছে, 36 এ ও বি পরপর একটি মুদ্রা চালনা করে। খেলাটি প্রথমবার যার হেড পড়ে সে জয়লাভ করে। যদি ধরে নেওয়া হয় যে খেলাটি অনির্দিষ্ট কাল ধরে চলবে, তবে এর জয়লাভের সম্ভাবনা। তো এখানে আমরা ধরেছি জেড সমান খেলায় এর জয়লাভ বা জেতার ঘটনা, এক্স সমান এর হেড পড়ার ঘটনা, আর ওয়াই সমান হচ্ছে বি এর হেড পড়ার ঘটনা। এবার এ এবং বি পর্যায়ক্রমে মুদ্রাটা টস করে, তাহলে এ জিতবে যদি সে আগে হেড ফেলতে পারে। তাহলে এই জেড যে ঘটনা, এটা এ প্রথমবারই হেড ফেলতে পারে, অথবা প্রথমবার এর হেড পড়বে না এবং বি এরও হেড পড়বে না, তারপর তৃতীয় টসে এর হেড পড়বে। আর প্রথমবার এর হেড পড়বে না, দ্বিতীয়বার বি এর হেড পড়বে না, তৃতীয়বারে এর হেড পড়বে না, চতুর্থবারে বি এর হেড পড়বে না, পঞ্চমবারে আবার এর হেড পড়তে পারে। এ যদি হেড না ফেলতে পারে তখন বি চান্স পাবে, কিন্তু বি এর হেড পড়লে হবে না, তাহলে তৃতীয়বারে আবার এর হেড পড়লে এ কিন্তু জিতে যাবে। এভাবে এখানে পঞ্চমবারে যদি হেড পড়ে এর, তাহলে এ জিতে যাবে। তাহলে প্রবাবিলিটি এক্স, এই ঘটনাগুলো পরস্পর পৃথক ঘটনা, এটার সম্ভাবনা করলে ইউনিয়নের জায়গায় এখানে প্লাস চলে আসবে। তো প্রবাবিলিটি এক্স অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আর এগুলো যেহেতু এই ঘটনাগুলো এক্স এবং ওয়াই পরস্পর স্বাধীন, এগুলো ইন্টারসেকশনগুলো গুণ আকারে চলে আসবে, এখানেও তেমনি গুণ আকারে চলে আসবে। এবার প্রবাবিলিটি এক্স হচ্ছে 1/2, তাহলে এক্স কমপ্লিমেন্টও হবে 1/2, কারণ কমপ্লিমেন্ট হচ্ছে 1 - 1/2। তেমনি প্রবাবিলিটি ওয়াই হবে 1/2, বি এর হেড পড়ার ঘটনা, আর না পড়ার সম্ভাবনা 1/2। তাহলে এখানে 3টে 1/2 হবে, এখানে 5টা 1/2 হবে। এবার এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত হবে। তো 1/2টাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এইভাবে আসছে এক্স প্লাস এক্স কিউ প্লাস x5। তো এখানে যে অসীম গুণোত্তর শ্রেণী আছে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এর যোগফল হচ্ছে a/1 - r। তো এখানে এ হচ্ছে এক্স, আর আর হচ্ছে এখানে x², আর হচ্ছে সাধারণ অনুপাত। তো এখানে বসালে x/1 - x²। এবার এক্স এর মান এখানে বসিয়ে এখানে সরল করলে পাওয়া যাচ্ছে এখানে 2/3, এখানে পাওয়া যাচ্ছে 2/3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এবার 37 যেটা আছে, এভাবে একটা সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে, এখান থেকে মধ্যক ও ভেদমান বের করতে হবে। এখানে দেওয়া আছে 0তে সম্ভাবনা 1/6, 1-এ হচ্ছে 1/2, 2তে সম্ভাবনা হচ্ছে 3/10, আর 3তে সম্ভাবনা হচ্ছে 1/30। তো এখান থেকে আমাদের বের করতে হবে মধ্যক এবং ভেদ মান। তো মধ্যক অর্থাৎ ইএক্স বের করতে হবে। ইএক্স হচ্ছে সিগমা xi pi,
অর্থাৎ এক্স আই পি আই হচ্ছে 0 × 1/6 প্লাস 1/1 × 1/6 2 × 3/10 3 × 1/30। তো এটা ক্যালকুলেশন করলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে 1/2, এখানে 6/10, এটাতে পাচ্ছি 3/30। তো এটা 30 লসাগু করে সরল করলে এখানে পাচ্ছি 36/30। অর্থাৎ এটা 6 দিয়ে, এটা 3 দিয়ে কাটলো, 3 দিয়ে কাটলে 12/10 1.2। তাহলে মধ্যক হচ্ছে 1.2। এরপর ভ্যারিয়েন্স হচ্ছে EX² মাইনাস EX² E অফ X² মাইনাস EX এর হোল স্কোয়ার। তো EX² অর্থাৎ x এর মানগুলোর স্কোয়ার হবে, অর্থাৎ 0² ইন্টু তার সম্ভাবনা 1/6, 1² 1/2, 2² 3/10 আর 3² 1/30। অর্থাৎ আগে যেগুলো স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার হয়ে একই রকম আছে। এটা এখানে পাচ্ছি 0, এখানে 1/2, এখানে 2² 4 হবে, 4 × 3 12/10, আর এখানে পাবো একটা 3 ক্যান্সেল হবে, 3/10। তো এটা আর মাইনাস এইটার স্কোয়ার ছিল 1.2 স্কোয়ার হচ্ছে এটা। তো এগুলো সরল করে আমরা পাচ্ছি এটা এখানে পাচ্ছি 20/10 মাইনাস 1.44, অর্থাৎ 2, এখানে এটা 2 পাচ্ছি, 2 মাইনাস 1.44 ইকুয়ালস টু 0.5। তাহলে মধ্যক হচ্ছে 1.2 আর ভেদমান বা ভ্যারিয়েন্স হচ্ছে 0.5। তাহলে এখানে নির্ণয় সম্ভাবনা হবে 0.56। এই অ্যান্সার আছে অপশন সিতে। এখানে এই অপশন আছে অপশন সিতে। এরপর এখানে যে প্রবলেমটা আছে 38, কোনো যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে একটি লক্ষ্যবস্তুকে আঘাতের সম্ভাবনা 0.4। যদি দুটি বোমা একটা ব্রিজকে ধ্বংস করতে পারে, তবে বিমানটি থেকে 6টি বোমা ফেলা হলে ব্রিজটি ধ্বংস হওয়ার সম্ভাবনা কত হবে, এখানে বের করতে হবে। তো ব্রিজটি ধ্বংস হতে পারে যদি 2 বা তার বেশি সংখ্যক গোলা সেখানে লাগে, 2 বা তার বেশি সংখ্যক, অর্থাৎ প্রবাবিলিটি x = 2, x = 3 আর প্লাস এইভাবে আপ টু x + 6 পর্যন্ত যোগ হবে। তো এটার সমানই হবে 1 মাইনাস বাকি দুটো মানের সম্ভাবনার সমষ্টি, অর্থাৎ 0 এবং 1 এই দুটোর সমষ্টি। এইগুলো যোগ করা যা হবে, 1 থেকে এই বাকি দুটো মাইনাস করলেও তাই হবে। তাহলে এটা হচ্ছে 39 যেটা, এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার হবে। এরপর 39 এবং 40 জন্য একটা কোশ্চেন দেওয়া আছে। মনে করো উদ্দেশ্যহীনভাবে স্কুলে তোমার ঘরে বসে পড়াশোনা করার সময় এক্স দ্বারা সূচিত হয়। এক্স এর সম্ভাবনা মানের জন্য এক্স নিম্নরূপে বিবৃত করা হলো, যেখানে কে হচ্ছে অজ্ঞাত ধ্রুবক। তাহলে প্রবাবিলিটি এক্স সমান এইভাবে দেওয়া আছে, যখন এক্সটা 0, এটা হচ্ছে 0.1, 1 বা 2 এর জন্য কে এক্স, আর 3 বা 4 এর জন্য কে × 4 - এক্স, আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 0, যেখানে কে হচ্ছে অজানা ধ্রুবক। তো এই কে এর মানটা আমাকে প্রথমে নির্ণয় করতে হবে। তো কে এর মান নির্ণয়ের জন্য প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু হয় 1, প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু হবে 1, অর্থাৎ এই সমস্ত সম্ভাবনাগুলোর সমষ্টি হবে 1। x = 0 প্লাস x = 1 প্লাস x = 2 প্লাস x = 3 প্লাস x = 4 = 1। তা x = 0 তে মান আছে 0.1, তারপর এক্সটা 1 হলে এখানে k × 1 হবে, 2 হলে এটাতে k × 2 হবে, 3 হলে k × 5 - 3, আর 4 হলে k × 5 - 4।
তো এখানে আমরা 0.1টাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, আর এখানে কে 2k, এটাতে 2k প্লাস কে, তো পাচ্ছি 6k ইকুয়ালস টু 0.9। তাহলে কে ইকুয়ালস টু 0.9/6 ইকুয়ালস টু 9/60। এখানে 3 একটা ক্যান্সেল করে দিয়েছি, 20 দিয়ে ভাগ করলে 0.15। তো এটা হচ্ছে কে এর মান। এবার বলছে কমপক্ষে 2 ঘন্টা 57, এটা পড়াশোনার সম্ভাবনা, 2 ঘন্টা পড়ার সম্ভাবনা। তো হচ্ছে এটা হচ্ছে x সমান 2, 3 বা 4 হবে, কম করে 2, তার বেশি হতে পারে। তাহলে x ইকুয়াল টু 2তে ছিল 2k, 3তে ছিল k ইন্টু 5 - 3, আর 4-এ ছিল, এই যে এখানে করা আছে, 4-এ ছিল k ইন্টু 5 - 4। তো এগুলো সরল করলে 2k, এখানে 2k, এখানে k সমান হচ্ছে 5k, আর k এর মান হচ্ছে 0.15, এটা বসে গেল, ফলে পাওয়া গেল 0.75। তো 0.75 এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার বলছে সর্বাধিক 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা। সর্বাধিক 2 অর্থাৎ 2-এর বেশি নয়, অর্থাৎ x সমান 0, 1 বা 2 হবে। তাই 0-র জন্য 0.1, 1-এর জন্য আগে ছিল k ইন্টু এক্স অর্থাৎ k ইন্টু 1, আর 2-এর জন্য k ইন্টু 2 অর্থাৎ 2k। তাহলে এখানে পাচ্ছি 0.1 প্লাস এটা হচ্ছে 3k, তাহলে 0.1, 3 ইন্টু এবার k ছিল 0.15, তাহলে 0.10, 0.45, এই দুটো যোগ করে পাচ্ছি এটা 0.55, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো এখানে মডেল 9টা কমপ্লিট সমাধান হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে মডেল 10টার সমাধান করব।